বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পুলিশ আইন 1861 সালের আমরা 87তম পর্বে পুলিশ আইন আমরা অলরেডি 4 থেকে 5টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা গত পর্বে 13, 14, 15 থেকে একদম শর্ট করে আমরা অতিরিক্ত পুলিশ এবং হচ্ছে স্পেশাল পুলিশ করেছিলাম, এবং এখানে কিছু কিছু আমরা আহ আলাদাভাবে আমরা কিছু বৈশিষ্ট্য, সংজ্ঞা, কে আবেদন করবে, কার নিকট করবে, কার নির্দেশে, এই ধরনের আলোচনা করেছিলাম। এবং অতিরিক্ত পুলিশ কার নিকট, কার এর ব্যবহারটা কারা করবে, কার আবেদন কার কাছে আবেদন করবে, এবং পিআরবি কত। আমরা বলেছিলাম 672, 73, 74, এদিকে বলেছিলাম 13, 14, 15, ওদিকে বলেছিলাম যে 674, 75, 76 মেবি, আর বলেছিলাম ওদিকে 17 দ্বারা স্পেশাল পুলিশের ক্ষেত্রে। এই কথাগুলো আলোচনা করছিলাম। জাস্ট আজকে আরেকটু আমরা দেখবো। এখানে আমরা যে প্রশ্নটা দেখলাম, 3টা প্রশ্ন করছিলাম কালকে, যে 13 ধারা অনুযায়ী কোন কোন পরিস্থিতি কিভাবে অতিরিক্ত পুলিশ, সবসময় প্রশ্নটা খেয়াল রাখবেন। যেমন আমি যা যোগ আজকে ক্লাসে এটা বাদ দিয়েছে যে একটা কোশ্চেন ছিল, আমি সবসময় বলছি যে আপনার কোশ্চেনটা খেয়াল করবেন, যে একটা প্রশ্ন আলোচনা ওখানে কোনো কোশ্চেন বাদ পড়লো কিনা। যেমন কোন পরিস্থিতি নিয়োগ করা হবে এটা বলেন নাই, বলছেন এটা, মানে এই কথা আনেন নাই যে বিশেষ পরিস্থিতিটা কি, বিশেষ করে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, গোলযোগ, এই বিষয়গুলা ওইভাবে আনেন নাই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, মানে বিশেষ পরিস্থিতির কথা আনছেন। বাট এটা কোন উদ্দেশ্যে নিয়োগ করা হয়, কেন নিয়োগ করা হবে, মানে একটা কেন প্রশ্ন থাকে যে আমরা অতিরিক্ত পুলিশ বা স্পেশাল পুলিশের নিয়োগের উদ্দেশ্যটা কি, দেশের যে পরিস্থিতি, যে কেন নিয়োগ করবে সরকার, কেন নিয়োগ করবে। ঠিক আছে। এই বিশেষ পরিস্থিতি কথাটা লাগবে অতিরিক্ত পুলিশ। তাহলে এখানে আমরা 3টা প্রশ্ন এখানে বলে দিছি কোন পরিস্থিতি, এটা উত্তর অতিরিক্ত কিভাবে নিয়োগ করা হবে সেটা আপনার ওখানেই উপরে আমরা পড়েছি। অতিরিক্ত পুলিশ নিয়োগ ব্যয় কার উপর বর্তাবে হবে সেটাও আমরা দেখছি, যিনি আবেদনকারী, এবং তা থেকে অব্যাহতি পাওয়ার পদ্ধতি বলছে, ডিরেক্টলি বলছে অব্যাহতি পেতে হলে যদি তাকে 1 মাস আগে কি করতে হবে, লিখিত আবেদন করবে কার কাছে। যদি আবেদনকারী পুলিশ অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করতে চান, যদি মনে করে, তো অতিরিক্ত পুলিশ খরচ দায় হতে মুক্তি পাবেন এই 1 মাস আগে যদি আবেদন করে, যদি জানা থাকে এবং এই ধরনের তারা প্রসেসটা জানে। যখন এই ধরনের কার্যক্রমে তারা এঙ্গেজ থাকবে, বিভিন্ন জায়গায় তারা ক্রাইটেরিয়া বা কন্ডিশন গুলো জানা আছে, যে আপনি যে আবেদন করছেন অতিরিক্ত পুলিশের জন্য, এই শর্তগুলো আছে, আপনি মানতে হবে। তা ব্যয় বহন করতে বাধ্য থাকবে না। আজকের আলোচনা হচ্ছে 14 ধাপ। মনোযোগ দেন, 14 ধারা এখানে হচ্ছে কয়েকটা কথা বলছে, জাস্ট মিলাই নেন, যেটা আমরা 13, 14 মিলে 3টা একটা ডিফিনেশন করেছে অতিরিক্ত পুলিশ। এখানে যেটা বলছে, এখানের পর্যালোচনা বা এই 14 ধারা পর্যালোচনা আমরা যেটা দেখবো, এখানে প্রথম হচ্ছে রেলপথ, আমরা ওখানে দেখেছিলাম খাল, কোনো কলকারখানা, এই 3টা কিন্তু ওখানে নিয়ে গেছিলাম। বাট 14 ধারা স্পেসিফিক ভাবে আরো জানার জন্য বলছিলাম রেলপথ, খাল বা কোনো কলকারখানা স্থাপন হলে, কোথাও যদি কোনো এগুলো যদি গড়ে ওঠে, সেখানে অধিক সংখ্যক লোক কাজ করতে থাকলে, সেখানে কোনো একটা কলকারখানা যদি স্টাবলিশড হয়, সেখানে অনেক পিপল, মানে মাস পিপল দেয়ার ওখানে ওয়ার্কিং। এখন ওখানে যে তারা যে যারা শ্রমিকরা কাজ করবে, এই উক্তরূপ সংস্থার সহিত অন্য কোনো ব্যক্তির কার্য, যে কার্যগুলা তাদের যদি কোনো আশঙ্কা কার্যের দরুন অতিরিক্ত পুলিশ নিয়োগের আবশ্য দেখা দেয়। যেমন কিছু কিছু বসিলা এলাকায়, যেমন আমরা যারা এই এই আমরা যে এখন পাহারা দিয়ে রাখি, যেমন কিছু কিছু জায়গায় আছে অতিরিক্ত পুলিশ দেওয়া আছে, যেগুলো এটা পাহারা দেবে, এরকম কিছু কিছু জায়গায় দেখুন প্র্যাকটিক্যালি দেখলে মনে হয় দেখা গেছে দখল নিয়ে আছে, অথবা মনে করি এখানে আমরা এই করতে গেলে ওরা যে কোনো সময় তারা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবে। তবে এখানে স্পেসিফিক ভাবে 14 ধারা 3টা বিষয় রাখবেন, যে রেলপথ, খাল এবং কলকারখানা, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই ক্ষেত্রে যে যদি মনে হয় যে এদের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশের নিয়োগের আশঙ্কা দেখা যায়, যে অতিরিক্ত পুলিশের নিয়োগের যদি আবশ্যকতা একটা বুঝে, এই একটা শব্দ আবশ্যকতা, সরকারের অনুমোদন করবে ইন্সপেক্টর, আইজি স্যার কি করবে, সাথে আইজি স্যারের কাজই হচ্ছে ল অ্যান্ড ডিসঅর্ডার এস্টাবলিশমেন্ট করা। এই যে ল অ্যান্ড অর্ডার ডিসঅর্ডার যেটা, এটা কি, যাতে পলিটিক্যাল ইনস্টেবিলিটি না, কিন্তু এটা ল অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে প্রয়োজন। একদিকে হচ্ছে অতিরিক্ত পুলিশ নিয়োগের আবশ্যকতা, আর একদিকে হচ্ছে শান্তি শৃঙ্খলার নিমিত্তে প্রয়োজন যদি মনে করে, সে এইরূপ স্থানের অতিরিক্ত পুলিশ কর্মচারী নিযুক্ত করতে পারবেন। এইরূপ নিযুক্ত পুলিশ কর্মচারীর রক্ষীর খরচা টাকা প্রদানের সময় সকল কারখানার মালিক, দেখছেন আই রিপিট, কারাগার থেকে সকল কারখানার মালিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীকে আদেশ দেওয়া চলবে। উক্তরূপ আদেশ দেওয়া হলে তিনি উহা পালন করতে বাধ্য থাকবেন। এটা একটা ক্রাইটেরিয়া। অবশ্যই যদিও অতিরিক্ত পুলিশ নিতে হয়, পুলিশ আইনে যে রুলস রেগুলেশন রয়েছে সেটা একটু ফলো করতে। আমরা যদি এটাকে আরো একটু মডিফাই করি মনে রাখার জন্য, 5টা বিষয় এখানে দেখতে পাচ্ছি, মনোযোগ দেন। যদি 14টাকে পাঁচটা পাঁচটা অংশে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে আমি প্রথম বলছিলাম রেলপথ, খাল, কলকারখানা, কিন্তু এই ধারাগুলা কিন্তু সবাই ওই যে ওই কালকে যেভাবে পড়াইছি, সবাই কিন্তু ওইটুকু পরে চলে যাবে। একজন বললো কালকে জানে স্যার ওইটুকু, ওই যে তালিম, বলো স্যার ওইটুকু আমার মাথা তুলে গেছে, ওকে ফাইন। বাট আপনাদেরকে যখন স্পেসিফিক ভাবে 14 ধারা থেকে প্রশ্ন করবে, আপনি সব 13 14 দিয়ে আসবেন। এটা আমি পুরো পড়ার উদ্দেশ্য এটা, এটা ধারা থেকে 13 থেকে প্রশ্ন করবে, 13 থেকে উত্তর দিতে হবে, 14 থেকে 14 অল্টা করে যাবেন। দেখেন একটার সাথে আরেকটা কিন্তু একটু পার্থক্য রয়েছে। রেলপথ, খাল বা কলকারখানা স্থাপিত হলে যেটা বললাম, সেখানে বেশি সংখ্যক লোক কাজ করলে অতিরিক্ত নিয়োগের প্রয়োজন হয়। কোন কোন ক্ষেত্রে নিয়োগ করবেন?
আর এই যে নিয়োগের ক্ষেত্রে কার অনুমোদন দরকার হবে? পুলিশের নিয়োগ করতে পারে ইন্সপেক্টর জেনারেল। আচ্ছা, প্রথম হচ্ছে যে কোথায় অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে? রেলপথ, খাল, কলকারখানা। বেশি লোক যদি কাজ করে আর কি করবো? অতিরিক্ত নিয়োগ প্রয়োজন দেখা দিলে। আর কে কি করবে? ইন্সপেক্টর জেনারেল নিকট সরকারের অনুমোদন থাকতে হবে। অবশ্যই অতিরিক্ত নিয়োগের ক্ষেত্রে আইজি এবং সরকারের অনুমোদন থাকতে হবে। উদ্দেশ্য কি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা। দেখছেন, যে উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আপনি এটা খেয়াল রাখবেন, শান্তি শৃঙ্খলা এটা কিন্তু আমাদের কাজ। এই অতিরিক্ত পুলিশ কর্মচারী খরচা মালিক বা ভারপ্রাপ্ত কর্মচারী বহন করে। দেখেন পার্থক্যটা, দেখেন একটার সাথে একটা পার্থক্য আছে। খরচা মালিক ভারতেরও, কিন্তু ওখানে কলকারখানার কথা সরাসরি বলে নাই, বাট আবেদনকারী কথা বলছে। মনোযোগ দেন, প্রত্যেকটি ধারাটা একটু সিম্পল পার্থক্য আছে। আমি যখন প্যারাল কোড পড়াবো, সাক্ষ্য পড়াবো, তাহলে তো ভাই এক ধারা দিয়ে পরীক্ষার প্রশ্ন শেষ হয়ে যেত, 13 ধারা দিয়ে শেষ, আর আলোচনা দরকার নেই। প্রত্যেকটা ধারায় একটু স্বাতন্ত্রিক সিলিয়ান ফিচার আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, খেয়াল রাখবেন এগুলা। ওখানে হচ্ছে আবেদনকারী, বাট এখানে হচ্ছে একই জিনিস, ব্যক্তির একই। বাট এখানে ভেঙে দিচ্ছে যে খরচের মালিক ভারপ্রাপ্ত কর্মচারী বহন করে। আর মালিক বা ভারপ্রাপ্ত কর্মচারী আদেশ মানতে বাধ্য থাকবে। যে অর্ডার গুলা করবে, যে আদেশ গুলো থাকবে সেটা মানতে হবে। পাঁচটা বিষয়। একটা হচ্ছে কোথায় কোথায় নিয়োগ করবে? রেলপথ, কাল কারখানা। অতিরিক্ত নিয়োগ করবে কি? ইন্সপেক্টর জেলা এবং সরকার অনুমোদন থাকবে। নিয়োগের উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। অতিরিক্ত পুলিশ কর্মচারী খরচা মালিক বহন করবে এবং তাদের যে নিয়ম কানুন আছে সেগুলো মানতে বাধ্য। এখন 14 ধারা 5টি এমসিকিউ। 14 ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ নিয়োগের প্রয়োজন হতে পারে? অবশ্যই রেলপথ, খাল, কলকারখানা অধিক সংখ্যক লোক কাজ করবে। আমি যখন ক্লাস নিব বা কারো ক্লাস করাবো, আপনার ওর মধ্যে কোনো ক্লাস কথা বলবে না, যে পর্যন্ত আমি কাউকে প্রশ্ন না করতেছি, শুনে যান খালি। এতে ক্লাসগুলো আপনাদের আরো ভালো লাগবে, ডিসিপ্লিন থাকবে। অতিরিক্ত পুলিশের নিয়োগের অনুমতি দিতে পারেন অবশ্যই ইন্সপেক্টর জেনারেল, সরকার অনুমোদন সহ। ইন্সপেক্টর তো দিবেন, সরকার অনুমোদন লাগবে, উনি ওনার মতো করে নিবে। অতিরিক্ত পুলিশের খরচা কার বহন করবেন? অবশ্যই, যেহেতু 14 ধারা বলছে, কারখানার মালিক ও ভারপ্রাপ্ত কর্মচারী। মালিক বা ভারপ্রাপ্ত কর্মচারী অতিরিক্ত পুলিশের খরচ বহন না করলে কি করতে হবে? অবশ্যই, যে খরচ বহন না করলে কি করতে হবে? যে অবশ্যই যখন আপনি অতিরিক্ত পুলিশ নিবেন, অবশ্যই মানতে বাধ্য, এই আদেশটা মানতে বাধ্য থাকবে। শেষ শেষ দিকে যেটা 14 যেটা বলছে সর্বশেষ। 14 ধারার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। যে প্রত্যেকটা ধারার উদ্দেশ্য আছে, এই শেষ। এখন 14 ধারা দুইটা বর্ণনামূলক প্রশ্ন করছি, যে 14 ধারা অনুযায়ী কোন পরিস্থিতি এবং কিভাবে অতিরিক্ত পুলিশ নিযুক্ত করা হয়। দেখেন স্পেসিফিক ভাবে কিন্তু, আমি কিন্তু এখন প্রশ্ন কিন্তু আপনাকে 13-14 ডাবায় লেগে থেকে চলে, আমি কিন্তু মার্কেটে দিব। আমি যখন প্রশ্নতে দিব যে পুলিশ আইনের 14 ধারা অনুযায়ী কোন পরিস্থিতি কিভাবে অতিরিক্ত নিয়োগ করা হয়, তখন 14 ধারায় লিখতে হবে। আপনি 13 ধারা যখন 13 ধারা যে একটা বৈশিষ্ট্য, সেখানে লিখতে হবে। সব এক, 3টা ধারা যদি এক পাতিলে দেন তাহলে তো স্বাদ হয়ে যাব এক, বাট এখন 3টার স্বাদ 3 রকম নেন, তাহলে আপনি ভালো করবেন। বুঝতে পারছেন? তাহলে 14 ধারা অনুযায়ী পরিস্থিতি আর 13 ধারার পরিস্থিতি কিন্তু এক না। সবই হচ্ছে উদ্দেশ্য শান্তি শৃঙ্খলা, কিন্তু নিয়োগের ক্ষেত্রে, অনুমোদনের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে, মানে হালকা। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি? অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ কারা বহন করবে? আদেশ মানার বাধ্য। দেখেন, যে অতিরিক্ত পুলিশ নিযুক্তির খরচ কারা বহন করবে, কার বহন করবে? আরেকটা বিষয় হচ্ছে আদেশ মানের বাধ্যকতা। যখন এই আদেশ মানের বাধ্যকতার সাথে এই প্রশ্ন লাগাই দিবে, তখন শুধু 14 ধারা হবে। এই যে আদেশ মানের বাধ্যকতা কিন্তু ইয়েতে নাই, 13 ধারা নাই। বুঝতেছেন আপনারা? একটু মাথায় নেন, আমি তো অনেকে মাথায় ঘুরতে পারে মাথায়। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আপনি বলেন যে 14 ধারা কি বুঝলেন। এখন আসেন, কারা কারা বুঝতে চান, এখন আসেন। স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। এটা তালিম। স্যার, হ্যাঁ বলেন। স্যার এটা যেটা বুঝলাম স্যার, কোথাও যে রেলপথ, খাল বা কোনো কলকারখানা স্থাপিত হলে যেখানে অধিকাংশ লোক কাজ করে এবং তারা যাতে কাজে শান্তি শৃঙ্খলাভাবে কাজগুলো করতে পারে, সেই ক্ষেত্রে তাদের যেন কোনো বিঘাত না ঘটে, এর জন্য আপনার স্যার ওই যে যে করবে স্যার, আপনার কলকারখানা ইন্সপেক্টর জেনারেলের নিকট করবে, এবং সরকারের অনুমতি থাকতে হবে স্যার। এই ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সেখানে স্যার নিয়োগটা হবে স্যার। আর বুঝলাম। যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান এই করবে, এই অতিরিক্ত পুলিশের ব্যয় ভর্তা বহন করবে স্যার। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি এখন, কেউ কথা বলবেন না, উনি বলবে, তালিম স্যার, নেই বলবে যে 13, 14, 15 আবেদন কে ওসি করবে না পাবলিক করবে? কে বলবেন না? স্যার 13, 14, 15। ওসি আবেদন করবো না পাবলিক করবে? যে কোনো একটা উত্তর দিবেন। স্যার এটা পাবলিক করবে স্যার। গুড। যাই, তাহলে মাথা ক্লাসে আছে। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা, এই জিল্লু কই? জিল্লু কোথায়? জিল্লু ক্লাসে নাই?
দিলু। স্যার রোল কল চলছে, স্যার রোল কল। আচ্ছা ওকে। আচ্ছা আপনি হেডফোন দিয়ে শুনতে থাকেন, পরে রেকর্ডিং হচ্ছে শুনুন। তাহলে আমরা এখন যাব, মনোযোগ দেন। 14 দুইটা প্রশ্ন দেখলাম। 14 ক। 14 ক কোনো কিছু নাই, জাস্ট এটা একটু মনে রাখেন। 14 ক একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে রেলওয়ে রক্ষী বাহিনী। 14 ক একটু মনোযোগ দেন, যে আমাদের রেলওয়ে যারা, এই রেলওয়ে বাহিনী, এই এদের কিছু কার্যক্রম আছে, যে এখানে জাস্ট একটু জেনে যান, এটা অনেকে পড়তে চায় না এটা। যে রেলওয়ের যে কার্যক্রম গুলো রয়েছে, রেলওয়ে রক্ষী বাহিনী, ওয়াচ এন্ড ওয়ার্ড এই এই পুলিশ আইনের আওতাধীন হবে। এবং এদের যে নিরাপত্তা, ওনার যে যে অতিরিক্ত পুলিশ যদি কনভার্ট করতে চায়, এই প্রত্যেক সদস্য এইরূপ ক্ষমতা, সুযোগ সুবিধা, নিরাপত্তার অধিকার হবে। ওদের কাছ থেকে যদি নিয়ে আসে, এরূপ কর্তব্য দায়িত্ব পালনের জন্য দায়ী হবে, এরূপ শাস্তিযোগ্য হবে। পুলিশ অফিসার কোনো ন্যায় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ থাকবে অধ্যস্ত করতে। ওখানেও কিন্তু একজন এসপি রয়েছেন। রেলওয়ে কি প্রধান কি ডিআইজি, এডিশনাল আইজি? রেলওয়ে অতিরিক্ত আইজি স্যার। এডিশনাল অতিরিক্ত আইজি। আইজিপি। তাহলে এই 14টাকে জাস্ট আমরা একটু জেনে নিই। একটু একটু মনোযোগ দেন। 14 ক মনে রাখার জন্য কিছু পয়েন্ট আছে। রেলওয়ে বাহিনী ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের সব পুলিশ বাহিনীতে রূপান্তর করা যেতে পারে। রক্ষী বাহিনীর রূপান্তরকারী কর্তৃপক্ষ ইন্সপেক্টর জেনারেল, এই যে ইন্সপেক্টর জেনারেল আইজি বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অফিসার, সরকারের মধ্যে সরকারি গেজেটে আদেশ অনুযায়ী দিতে পারে, ওই যে এডিশনাল আইজি যদি হয়ে থাকে। রূপান্তর পর পদমর্যাদা মেয়াদ সরকারি গেজেটে সুনিশ্চিত উল্লেখ করতে হবে। রূপান্তরিত বাহিনী 1861 সালে পুলিশ বাহিনী আওতাধীন হবে যদি এরা, এই রেলওয়ে রক্ষী বাহিনীরা এরা যদি অতিরিক্ত পুলিশে যায় আর কি। রূপান্তরিত পুলিশ সদরের সকল ক্ষমতা, সুযোগ, নিরাপত্তা, আধিকারিক, সমান কর্তব্য, এরা কিন্তু রক্ষী, এই যে এই যে রেলওয়ের এক রক্ষী বাহিনী যারা, রেলওয়ের যে এরা যে দায়িত্ব কার্যক্রম রয়েছে, এরাও কিন্তু পুলিশ বাহিনীর যে কার্যক্রম গুলো রয়েছে, তারাও কিন্তু একই কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন থাকবে। এরা তো আর বাইরে না, আমাদের কি বাইরে রেলওয়ে যে পুলিশ? এটা এখন পর্যন্ত কোনো কিছু আসে না, একটা লেয়াস ইম্পর্টেন্ট, জাস্ট খালি জানা রাখবেন যে এটা হচ্ছে রেলওয়ে রক্ষী বাহিনী পুলিশ বাহিনী রূপান্তর করা যেতে পারে। জাস্ট এই কথা মনে রাখবেন। রেলওয়ে রক্ষী বাহিনীতে এর কোনো অংশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত করা যেতে পারে। জাস্ট এটা দিয়ে রাখছে অনেক আগেরই। রেলওয়ে রক্ষী বাহিনী পুলিশ বাহিনী রূপান্তর করতে পারেন কে? ইন্সপেক্টর জেনারেল বা তার ক্ষমতা যিনি দায়িত্বে আছেন। রূপান্তর রেলওয়ে বাহিনী 1860 সালে কোন আইন অন্তর্ভুক্ত হবে? অবশ্যই পুলিশ আইন, খেয়াল রাখবেন। রূপান্তরিত পুলিশ সদস্য কোন বিষয়ে সরকার গেট উল্লেখ থাকবে? অবশ্যই তার পদমর্যাদার মেয়াদটা কি, কতদিন থাকবে। রূপান্তরিত পুলিশ সদস্যের অধিকার দায়িত্ব কি হবে? ও সকল ক্ষমতা, সুযোগ সুবিধা, নিরাপত্তা দায়িত্ব পালন করতে সব একই একই ব্রিফে। রূপান্তরিত পুলিশ বাহিনী কার নিয়ন্ত্রণ থাকবে? অবশ্যই একই পুলিশ কর্তৃপক্ষ অধীন থাকবে। সুযোগ নেই। এখানে এই দুইটা প্রশ্ন আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে দরকার নেই। এখন যে ধারাটা পড়াবো খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ধারা। এখানে কিছু কিছু পিউনিটিভ ট্যাক্স এর কথা রয়েছে। ট্যাক্স যেটা হচ্ছে পুলিশের, অতিরিক্ত পুলিশ বাহিনীকে কি কি বলা হয়? এটা হচ্ছে পিউনিটিভ পুলিশ। এটার ব্যয় বা যে আদিবাসী নিয়োগ থেকে নেওয়া হয়, এটা হলো পিটুনি কর হিসেবে আমরা এগুলো দেখবো। এই ধারার মোটামুটি এখানে আমরা যদি আলোচনা করি, 6টা পয়েন্ট রয়েছে। 6টা পয়েন্ট যদি এখান থেকে পড়তে যাই সবার মাথা ঘুরবে। বাট এখানে আমরা যদি একটু শর্ট করে আনি, যেটা মনে রাখার জন্য, এখানে এখানে 10টা পয়েন্ট দেখা যাচ্ছে, 11টা পয়েন্ট। কি মেন বই কয়টা? পয়েন্ট মানে 6টা, কিন্তু এটাকে এটাকে একটু মনোযোগ দেন, আমি কিছু পয়েন্ট বাড়াইছি। প্রথম যে হচ্ছে যে পূর্ণ ধারা মনে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সরকার গেজেটের বিজ্ঞপ্তি বা যে কোনো পদ্ধতিতে কোনো এলাকাকে উপদ্রব বা বিপজ্জনক এলাকা ঘোষণা করতে পারে। পুনর কথা বলছে কিন্তু, এটা কিন্তু কে, এই যে সরকার কি করবে, যে কোনো সময় যদি মনে করে একটা গেজেট করে একটা এরিয়া বা কোনো এলাকাকে উপদ্রব বা বিপজ্জনক, এই যে উপদ্রব মানে কি, এই যে আমরা আমরা বলি না যে কার্যকরী 133 পড়ছি না, বিপজ্জনক এরিয়া, ডেঞ্জারাস এরিয়া নামে ঘোষণা করতে পারে, এটা পুলিশ আইন অনুসারে। এখন এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েনের ক্ষেত্রে স্পেশাল পুলিশ যায় না, আবার ঘোষণার বলা বলা যেতে পারে, ঘোষণায় বলা হতে পারে যে নির্দিষ্ট এলাকায় অধিবাসী বা তাদের কিছু অংশের আচরণের কারণে অতিরিক্ত পুলিশ, মানে ওখানে কিছু কিছু, ওই যে মাঝে মাঝে দেখবেন এলাকায়, কিছু কিছু এলাকায়, যেমন ফরিদপুর আজকে দেখলাম যে, ফরিদপুর না কোন জায়গায় দেখলাম যে আজকে দুই পক্ষই লাগছে, সেই লাগালাগি লাগছে। মানে একজনকে কেন্দ্র করে দুই পক্ষে মানে তুমুল বা আন্দোলন চলতেছে, মারামারি চলতেছে। এখন যদি মনে করে যে এটা যে কোনো উপদ্রব বা বিপজ্জনক এলাকা, এটা করতে পারে পুলিশ, ওই এলাকা এসপি যদি মনে করে এটাকে আমি অতিরিক্ত পুলিশ মোতায়েন করবো, এটা হলো সরকার যদি মনে করে। ঠিক আছে, ঘোষণা তাহলে কি হবে? এই কেন প্রয়োজন? প্রথম হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, এটা পূর্ণ ধারা মনে রাখতে হলে অবশ্যই ওই এলাকায় অবশ্যই উপদ্রব হতে হবে, বিপজ্জনক এলাকা হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ঘোষণায় কি থাকবে? যে এই নির্দিষ্ট এলাকার অধিবাসী বা তাদের কিছু অংশের আচরণের কারণে, কাদের আচরণ? ওই নির্দিষ্ট এলাকার অধিবাসী এবং কিছু আচরণ, অতিরিক্ত পুলিশ প্রয়োজন। কেন প্রয়োজন? এটা একটা উত্তর। ঘোষণায় প্রকাশিত হলে আইজি, খন্দকার পুলিশ অফিসার, সরকারের সম্মতি নিয়ে একজন আইজি অথবা এসপি র্যাঙ্কের এডিশনাল অথবা ডিআইজি, এডিশনাল ডিআইজি যাই থাকবে কেন, সাধারণ পুলিশ বাহিনীর বাইরেও অতিরিক্ত পুলিশ প্রদান করতে পারে। বুঝতে পারছেন? সাধারণ পুলিশ বাহিরে বেরিয়ে দিল যে সাধারণ পুলিশ বাহিনীর বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে। এখন অতিরিক্ত পুলিশের খরচা স্থানীয় অধিবাসী থেকে আদায় করা হবে, সরকার চাইলে মকুব করতে পারে, সরকার ইচ্ছা। যদি মনে করে যে এদের এলাকার ভিতরে পুরো দেওয়া সম্ভব, এদের টাকা দিবি বা এদেরকে আদায় করা যাবে, তাহলে দিবি।
একটা ট্যাক্স ধরবে, যেটা বলা হচ্ছে পিউনিটিভ ট্যাক্স, যেটা অনেক আগের। যদি মনে করে তবে সরকার যেমন মকুব করে দিতে পারে, সরকার ইচ্ছা। এটা লেখা থাকে, জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন কত টাকা আদায় করবে। এখানে একটা বিষয় আছে, এই যে যে টাকাটা দিবে, ট্যাক্সটা দিবে, এটা একবারে ডেস্টাইন করে দিবে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে কত টাকা আদায় হবে, কার উপর আদায় দায় থাকবে। সরকার চাইলে বিশেষ আদেশ নির্দিষ্ট ব্যক্তি শ্রেণী সম্প্রদায় খরচ থেকে অব্যাহত দিতে পারেন। এটা বললে আগেই বললাম, যে বিশেষ আদেশ বলে নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণী দেখা গেছে তাদের অবস্থা ভালো না, এটা খরচ থেকে অব্যাহত দিতে পারে। আর ঘোষণার মেয়াদ বা কার্যকারিতা স্পষ্ট উল্লেখ থাকতে হবে, এখানে স্পষ্ট একটা টাইম দিয়ে দিতে পারে। এখানে আমাদের কমিশন এরকম স্পষ্ট বলে না, তবে আমরা যেটা অতিরিক্ত পুলিশের কথা যেটা পড়ছি, যদি প্রত্যাবর্তন করতে চায়, অব্যাহতি পেতে চায়, যেটা আমরা 13 ধারায় স্পষ্ট ক্লিয়ার করছি, তাই নাকি? 1 মাসের কথা। এই ধারা অনুসারে নিযুক্ত অতিরিক্ত পুলিশ সাধারণ ভাষায় পিউনিটি পুলিশ বলা হয়। যে পরীক্ষা আসতে পারে যে পিউনিটি পুলিশ কাকে বলা হয়, পিউনিটি পুলিশ কেন নিয়োগ করা হয়, এবং পিউনিটি পুলিশের ব্যয়ভার কাদের উপর, এরকম পিউনিটি পুলিশ। এবং অতিরিক্ত পুলিশের খরচা আদায়কারী সাধারণ ভাষায় পিউনিটি ট্যাক্স বা পিটুনি কর বলা হয়। পিটুনি কর কাকে বলা হয়? এই পিউনিটি পুলিশ আর পিটুনি কর, যারা হচ্ছে অতিরিক্ত পুলিশ নিয়োগ হবেন বা মোতায়েন হবে, তারাও পিটুনি পুলিশ। আর যেটা আদায় করবেন জনসাধারণের কাছ থেকে আদিবাসী, তারাও পিটুনি কর। পিউনিটি পুলিশ এবং পিউনিটি কর দুইটা একটু কিন্তু পার্থক্য আছে। এখানে অধিবাসী বলতে বোঝায় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বোঝায় যারা এলাকার সম্পত্তি দখল করেন, জমি জমা প্রদানকে খাজনার আদায় করেন। দেখছেন, ক্লিয়ার করে দিছি। যদিও পয়েন্ট ছিল 6টা, বাস এটাকে একটু এলিমিনেট করার জন্য আর কয়েকটা বাড়াই দিচ্ছি। এখানে আদিবাসী বলতে বোঝানো হয়েছে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে বোঝায় যারা এলাকার সম্পত্তি দখল করে থাকে। অনেক সময় যে এলাকায় মারামার মারপিট হয়, জমি জমা নিয়ে বড় একটু ঝামেলা থাকে, তো এই আগের আইন তো খাজনা ভাড়া আদায় করার জন্য এরকম ঝামেলা হতো। তাহলে এখানে আমরা মেন বইয়ে দেখবেন আপনার 6টা, এখানে একটু আমরা একটু এলিমিনেট করে দিচ্ছি যাতে আপনার একটু মনে থাকে পরীক্ষায়। পুরো ধারাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে মনে রাখার জন্য আমরা ক্লাসের পরে দেখবো, এখন দেওয়া দরকার না, একটু এমসিকিউ গুলো দেখেন। উপদ্রব বিপজ্জনক এলাকায় ঘোষণা করতে পারেন সরকার গেজেট বা বিজ্ঞপ্তি পদ্ধতিতে। উপদ্রব এলাকা ঘোষণা বলা যেতে পারে অবশ্যই এলাকার আদিবাসী আচরণের কারণে। এলাকার আদিবাসীর আচরণের কারণে যদি দেখেন, প্রত্যেকটা 13, 13, 14, 15 প্রত্যেকটা পার্থক্য একটু আলাদা, প্রত্যেকটা ধারা। উক্ত উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে আইজি, ক্ষমতাত পুলিশ অফিসার, সরকারের সম্মতি নিয়ে। সব জায়গায় সরকারের সম্মতি নিয়েই করবে। অতিরিক্ত পুলিশের খরচা কার নিকট আদায় করা হবে? এলাকার স্থানীয় আদিবাসী নিকট থেকে। জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কি? কত টাকা আদায় করা হবে, কার উপর আদায় হবে তা ঠিক করে দিবে। কত সুন্দর একটা কথা। সরকার চাইলে কোনো ব্যক্তি খরচ আদায় থেকে অব্যাহতি দিতে পারেন, যে কোনো ব্যক্তি সম্প্রদায় থেকে তাকে অব্যাহতি দিতে পারেন। ঘোষণার মেয়াদ বা কার্যকর কোথাও উল্লেখ থাকতে হবে, অবশ্যই সরকারের আদেশ বা গেজেটে উল্লেখ থাকবে। সরকার চাইলে এই ঘোষণাকে কি করবে? যে কোনো সময় প্রত্যাহার ও পুনর্বর্তন করতে পারে। উক্ত ধারা অনুসারে নিযুক্ত অতিরিক্ত পুলিশকে সাধারণ ভাষায় কি বলা হয়? পিউনিটি পুলিশ। পিউনিটি পুলিশের খরচা আদায়কারী সাধারণ ভাষায় কি বলা হয়? পিউনিটি ট্যাক্স। আর এখানে আদিবাসী বলতে কি বোঝানো হয়েছে? যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এলাকার সম্পত্তি ভুক্ত হলো, যারা জমি জমা প্রজার উপর নিকট খাজনা আদায় করে থাকে, এরকম কিছু। উপদ্রব এলাকার ঘোষণার উদ্দেশ্য কি? অবশ্যই শান্তি শৃঙ্খলা রাখা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। পিডিএফ ট্যাক্সের অর্থ কি? অবশ্যই অতিরিক্ত পুলিশের খরচা আদায়। পিডিএফ পুলিশের সাধারণ বাহিনী থেকে আলাদা কি কারণে? তারা নির্দিষ্ট এলাকা বা ব্যক্তি খরচ থেকে পরিচালিত। যে পিডিএফ পুলিশ বাহিনী আলাদা কি? যে তারা আলাদা ওই নির্দিষ্ট এলাকা থেকে ব্যক্তি খরচ থেকে পরিচালিত পরিচালিত হয়। ঘোষণার অধীনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খরচা মকুব করা যাবে কিনা? হ্যাঁ, সরকার চাইলে মকুব করতে পারেন। বর্ণনা প্রশ্ন। ধারা 15 অনুযায়ী কোন এলাকা উপদ্রব বিপজ্জনক ঘোষণা করার প্রক্রিয়া কি? খুব ইম্পর্টেন্ট। 15 ধারা অনুযায়ী অথবা প্রশ্ন দিতে পারে কোন এলাকা উপদ্রব বা বিপজ্জনক ঘোষণা করার প্রক্রিয়া কি? হ্যাঁ, এটা একটা শর্ট করে লেখা। আবার উপদ্রব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন তার ব্যয়ভার সঙ্গে আলোচনা, ওই কয়েকটা কথা লিখতেই হবে। এখানে শর্ট করে দিচ্ছে আলোচনা। এখন হচ্ছে অতিরিক্ত পুলিশ এবং বিশেষ পুলিশের পার্থক্য, এটা আপনারা মোটামুটি ক্লাসে দেখছেন। আমরা এদিকে 15 পর কোনো কিছু নাই, আমরা দেখবো না। বাসটা এখন আমার 15 বন্ধু থাকবো, যে 15 কে কি বুঝলেন এটা বলেন। 15 ধারা কে কি বুঝলেন, আসেন সবাই। তাহলে 13, 14, 15 তিনটার তিনটা আলাদা আলাদা একটু পার্থক্য আছে। কে বলতে পারবেন 13 কি, 14 কি, 15 কি? একদম সংক্ষেপে। স্যার এখানে তো ওই সরকারের অনুমতি ক্রমে বলছে 14 দ্বারাই, কিন্তু সব জায়গায় তো সরকারের অনুমতির প্রয়োজন নাই স্যার, 13 এবং 15-তে। হ্যাঁ, ওখানে নাকি তো সব জেলা জায়গায় ম্যাজিস্ট্রেট। অনুমতি দরকার? আপনি আইজি স্যারের নির্দেশ থাকবে, বাট সরকারের অনুমোদন নিয়ে আমরা 14তে বললাম। বাট 13তে যায় কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ কথা হচ্ছে না। ওখানে সব সরকারের তো অবশ্যই, প্রত্যেকে সরকারের তো অধীনস্থ। মানে জেলা ম্যাজিস্ট্রেট কি, জেলা ম্যাজিস্ট্রেট সে নিজে কি, তার কি তার কি ঊর্ধ্বতন নাই? সবাই জি তো স্যার, জি সবার স্যার। ইয়েতে কাজ করবে, ওয়েতে কাজ করবে, সবার সবার ঊর্ধ্বতন আর রয়েছে। তো ওইটা ফর্মুলা তো ওই বলা রয়েছে, সরাসরি তো আপনি এটা ফরওয়ার্ড করে দিবে, তারা তো উপর আছে, মন্ত্রণালয় পাঠাবে না? না নিজেই সই করে পাঠাই দিবে? জি স্যার। কার্যক্রম ফরওয়ার্ডার প্লেস আছে, যে ফরওয়ার্ডিং করে পাঠাবে। তো কার্যক্রম তো সে একা সই করবে সেটা না, একটা কাজ হলে তো সে কোনো মন্ত্রণালয় পাশ করে আসতে হবে। কাজের জাস্ট জানানো, ক্ষমতা দিয়ে দিছে, ক্ষমতা হুম। দিচ্ছে আমাদের এসপি র ক্ষমতা দিয়ে এসপি তো পারে। এই যে বিভিন্ন জায়গায় ব্যানি সমাবেশ হচ্ছে, আমাদের স্পষ্ট আইন পুলিশ আইন তো বলা রয়েছে, স্পষ্টভাবে বলে দিচ্ছে। এখন ওই যে ওদিন আইজি মহোদয় স্যার আমাদেরকে বলে দিয়েছে যে পুলিশে গুলি করতে পারে।
কোন কোন আইনে। তা কিছু কিছু ক্ষেত্রে যে উনি বলেই দিল। এখন এই এই পাবলিক যারা সাংবাদিক রয়েছে এরা কিন্তু আহ, ওরাও তো আইনে ওরকম সাংবাদিকরা কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা আছে এরা কিছু জানে, আবার কিছু কিছু এরা জানেই না। মানে এরা স্পষ্ট করে ক্লিয়ার করে না যে কোন কোন আইন স্পষ্ট পুলিশ আইনে বলা রয়েছে, পিআরবি তে বলা রয়েছে, কার্যবিধিতে বলা রয়েছে এবং পেনাল কোডে বলা রয়েছে আমার দেহ রক্ষা ক্ষেত্রে, এরকম স্পষ্ট ইলেবোর্ড কি করে না। এবার শুধু লয়ারও ক্লিয়ার করে না, খালি বলা আছে পুলিশ পারে। পুলিশের বিধিতে তো বলা আছে আমাদের যেটা শক্তি, পুলিশ আইনে বলা রয়েছে যে এখানে 30-এর করে একদিন আমরা বৈধ অবৈধ ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আগ্রহ আছে যে কোনো পদমর্যাদা অফিসার ইউজ করতে পারবো। বাট কিছু কিছু বিষয় আছে এগুলো প্রচার নাই, প্রচার নাই। আর বলে যে পুলিশ গুলি করতে পারে না, আসলে না। আইনটা 1861 সালের আইন, 1943 সালের বিধি, জি 1960 সালের আইন। তো এইগুলা তো মানুষের ভিতর প্রচার নাই। যারা যারা আইন নিয়ে পড়াশোনা তারাও জানে, বাট ওরকম মুখ খুলে না। যে যে মায়েরও খায়, যেমন শিক্ষকরা, আমাদের যে শিক্ষকরা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, তাদের মনে তাল গাছ আমার। বিষয়টা হচ্ছে আপনি আপনি করেন, আপনি আপনার কাজগুলো করেন, সবার আমরা বাধা দেবো। আপনি আপনার নির্দিষ্ট একটা আপনার কনসার্ন অথরিটি আছে সেখানে যান, তা না বলে আপনি জনসম্মুখে মানুষের বিভ্রান্তি করে রাস্তা ব্লক করে দেওয়া, তো এটা পুলিশ তো এটা কাজ। পুলিশের তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, রাস্তায় এরকম মানুষের জনসম্মুখে মানুষের একটা হবে, এটা তো করতে দেওয়া যাবে না। তো এটা করতে গিয়ে তো বাধা। এখন আমরা আমাদের দায়িত্ব দায়িত্ব সম্পর্কে আজকাল পাবলিক জানে না। আমাদের আমাদের যে রেসপন্সিবিলিটি কি কি, আমরা কি কি কাজ করি, আমাদের কি, এটা যদি তারা অ্যাওয়ার থাকতো তাহলে বুঝতে পুলিশের এই, এটা হলো মূল কথা। যার ফলে যে কোনো কাজে আমরা বাধা দিই বা আমরা জায়গায় গেলেই মনে করি পুলিশ বাধা দিচ্ছে। আসলে না, পুলিশে বাধা কি, পুলিশকে তো সরকার তো আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনাকে আইন দ্বারা সমর্থিত। আইন অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে, আপনি যাবেন। একজন ডিসি যেমন মাসুদ স্যার, উনি তো তার আইনের বৈধতা, একজন একজন এসপি মানে কি, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে পুলিশের মানে আহ, একজন এসপি মানে পুলিশের সমস্ত পাওয়ার দেওয়া রয়েছে এক্সারসাইজ করার জন্য। তো উনি কি কোনটা করবে না করবে, নাকি কারো কৈফিয়ত দিবে? কথা হচ্ছে আইনে বলা রয়েছে উনি কৈফিয়ত দিবে না, বাট আইন বলতেছে আপনি ইউ ইউ হোয়াট ইজ ডান, এটা আপনি করতেই হবে আপনাকে। আপনার বাইরে যাওয়া যাবে না, আপনি করলে রংপুর করলে আমরা আইনগত ব্যবস্থা আচ্ছা নেবো। এই স্যার, আইনগত ব্যবস্থা নিলে করলে। স্যার হ্যাঁ। এখানে স্যার এখানে 13-14-তে তো বলা হয়েছে ওই যে আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে, মানে হুম। জনসাধারণের নিকট থেকে কলকারখানা বা এই যে রেলপথ খাল এখানে 13 এবং 14-তে আবেদনকারীর এখন পরিপ্রেক্ষিতে আবেদনকারী একটা অতিরিক্ত ক্লিয়ার পুলিশ। করি, মনে করে একটা ক্লিয়ার করি, মনে করে যে আমাদের বসুন্ধরা গ্রুপের মালিক মনে করে। এখন বসুন্ধরা এই বিশাল একটা এরিয়া নিয়ে আছে, এখানে বিরোধী পক্ষ আছে, এখানে যে কোনো সময় লোকজনের সাথে আইসা হামলা করতে পারে। তো এখানে তো ওরা জানে যে আবশ্যকতা, এখানে জরুরি গণউপদ্রব, এই যে উপদ্রবের বিষয় থাকে, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা অবনতির বিষয় থাকে। পুনর্ধারায় হ্যাঁ। পুনর্ধারায় বিষয়টা আসবে সিরিয়াল ওখানে করো। সরকার গ্যাজেট খুব হ্যাঁ দ্রুত। হ্যাঁ, এ যদি মনে করে, না এটা যদি মনে হয় এলাকার জন্য পূর্ণ ধারা অ্যাপ্লাই করবে, মূলত তিনটা ধারায় হচ্ছে কানেক্টেড, বাট 13, 14, 15 কোনটা অ্যাপ্লাই করবে, যদি দেখবো ওরা তো দেখবে 13, 14, আচ্ছা 15 স্যার, ক্ষেত্রে তারা পারমিশন দিয়ে দিবে। আমি যেটা স্যার বুঝি, এখানে আহ তো এখানে পূর্ণ ধারা অ্যাপ্লাই দরকার 13 নাই, এখানে হলো। আদিবাসীর কথা বলছে, এখানে আপনার 13, 14 এনাফ। এখানে 13, 14 এনাফ। স্যার একটা প্রশ্ন স্যার।